ওকে, আমাদের এই এক্সপেরিমেন্ট নাম্বার 3 এর জন্য প্রথমে আমরা ফোর্টেস থিওরেমের একটা শর্ট একটা ওভারভিউ দিব। আচ্ছা, তো শর্ট ওভারভিউ দেওয়ার জন্য আমাদের এই 4টা ফিগার একটু বুঝতে হবে, ডায়াগ্রাম একটু বুঝতে হবে। সবার প্রথমে হচ্ছে বলি যে ফোর্টেস থিওরেম আসলে কি করবে। ফোর্টেস থিওরেম বলতে চাচ্ছে যে আমরা যে কোনো ভোল্টেজকে বা যে কোনো ভেক্টরকে 3টা ভিন্ন ভিন্ন ভেক্টরের যোগফল আকারে লিখতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের কাছে আছে একটা ভেক্টর যার নাম সাপোজ VA। এখন ফোর্টেসের থিওরেম বলতেছে যে এই VA আসলে ভিন্ন ভিন্ন 3টা ভোল্টেজের লব্ধি বা 3টা ভিন্ন ভিন্ন ভেক্টরের লব্ধি। সেই 3টা ভিন্ন ভিন্ন ভেক্টরের নাম হচ্ছে VA1, VA2 এবং VA0। এই যে VA1, VA2 এবং VA0, কি হলো দাগ দিয়ে দেওয়া হয় না কেন? হ্যাঁ, যাই হোক, তো এই 3টা ভেক্টরের যোগফলটা হচ্ছে আমাদের VA ভোল্টেজ ভেক্টরটা। এটা অ্যাকচুয়ালি একটা ফেজার ডায়াগ্রাম আঁকানো হয়েছে। ঠিক আছে, VA একটা ভোল্টেজ ফেজার, সেই ফেজারটা হচ্ছে আমাদের VA1, VA2 এবং VA0 এর যোগফল। এখন আসি যে এই VA1, VA2, VA0 এই 3টা আসলে কি। ওকে, প্রথমে VA1 আসি। VA1 আসলে আমাদের পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ। পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ মানে হচ্ছে একটা ভোল্টেজ ভেক্টর, একটা ভোল্টেজ ফেজার, যেটা আমাদের অরিজিনাল যে ভেক্টরটা ঠিক তার দিকে আছে, তার মানে তার সাথে তার অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে 0। আমাদের মেইন যে ভোল্টেজটা তার সাথে এই VA1টার কোনো অ্যাঙ্গুলার ডিফারেন্স নাই। এবং VA1 এর জন্য যদি এরকম একটা ভেক্টর থাকে, স্বাভাবিক আমরা 3 ফেজ সিস্টেম ইউজ করতেছি, তাহলে VB এবং VC বরাবরও সেম এরকম ভেক্টর থাকা উচিত। এবং একটা 3 ফেজ সিস্টেম তখনই ব্যালেন্সড হয় যখন ভোল্টেজ ফেজার গুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হয়। তার মানে এই প্রত্যেকটা ফেজারের মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি করে গেল। তাহলে VA1 যেরকম VB1, VC1 ও একই জিনিস, এই পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজই। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে যে VA2 এটার কথায়। VA2 হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ। নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজটা একটা সার্টেইন অ্যাঙ্গুলার ডিফারেন্সে থাকে আমাদের মেইন ভোল্টেজের চেয়ে। এবং একইভাবে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজের সাথে আমাদের পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের মেইন পার্থক্যটা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে তাদের অর্ডার মানে বুঝাচ্ছি। এখানে যেমন VA1 এর পরে আছে VB1, VB1 এর পরে আছে VC1, কিন্তু নেগেটিভ সিকোয়েন্সে উল্টা। VA1 এর পরে আছে VC2, সরি VA2 এর পরে আছে VC2, তারপর আছে VB2। তার মানে দেখছো এইটার অর্ডার ছিল ABC, নর্মাল যেটা থাকে ABC সিকোয়েন্সে থাকে, কিন্তু এটা উল্টা, এটা ACB। তো এই যে অর্ডারটা চেঞ্জ করে দেওয়া হলো এবং অ্যাঙ্গুলার ডিফারেন্সটা চেঞ্জ করে দেওয়া হলো, মানে মেইন ভোল্টেজের সাথে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা চেঞ্জ করে দেওয়া হলো, সেই কারণে এটাকে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ বলা হয়। মেইনলি নেগেটিভ সিকোয়েন্সটা আসছে হচ্ছে ABC না এটা বোঝানোর জন্য। এবং ABC যে এটার সিকোয়েন্স না সেটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি। এরপরে CC এর পরে B, তাহলে তো ACB হয়ে গেল, ABC তো হচ্ছে না। সুতরাং সিকোয়েন্সটা আসলে মিলতেছে না আমাদের। বুঝতে পারলাম এই পর্যন্ত সবাই? জি স্যার। জি স্যার। আর ফাইনালি আমাদের আরো একটা ভোল্টেজ লাগবে যেটা হচ্ছে VA0। এবং VA0 এর স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে এই VA0 এর মতো অন্য ফেজের যে ভোল্টেজ গুলো সেগুলো কিন্তু এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিফারেন্সে নাই, বরং তার একটা সার্টেইন দিকে একই ম্যাগনিটিউড বিশিষ্ট 3টে ভোল্টেজ ভেক্টর। ঠিক আছে, এখন আমাদের দরকার অনুযায়ী আমরা এই ভোল্টেজ ভেক্টরটা ছোট বড় করব, সেটা সমস্যা না। কিন্তু VC0, VB0 এবং VA0 এই 3টা ভোল্টেজ ভেক্টর একই দিকেই হবে। এবং তোমরা দেখো এখানে এই যে VA0 এটা, VB0 এটা, VC0 এটা, সবগুলোর মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গুলার ডিফারেন্স নাই, সবগুলো একই দিকে আছে। আচ্ছা, তো আমরা এখন এই 3টা ভেক্টর যোগ করে দিলাম, তাহলে আমাদের VA হচ্ছে VA0, VA1 এবং VA2 এই 3টা ভোল্টেজ ফেজারের যোগফল। একইভাবে VB ভোল্টেজটা হচ্ছে VB0, VB1 এবং VB2 এই 3টা ভোল্টেজের যোগফল। সির ক্ষেত্রেও সেম জিনিস, VC1, VC2, VC0 এই 3টা ভোল্টেজ ভেক্টরের যোগফল। তো এটাই হচ্ছে ফোর্টেস থিওরেমের বেসিক। ঠিক আছে, এরপর আমরা ইউজ করব হচ্ছে এই এদের মধ্যে ইন্টার রিলেশন যেটা, সেটা হচ্ছে যেমন VA1 জানা থাকলে আমি VB1 আর VC1 কে আসলে এমনিতেই বের করতে পারবো, কারণ আমি অলরেডি জানি যে এদের প্রত্যেকের ম্যাগনিটিউড সমান এবং অ্যাঙ্গুলার ডিফারেন্স 120 ডিগ্রি। তো এই তথ্য থেকে VA1 জানলে VB1 এমনি বের করা যায়।
এবং VA1 জানলে VC1 ও বের করা যায়। একই জিনিস এই এই VA2 VB2 VC2 এর জন্য, কারণ VA2 এর সাথে VC2 এর অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকবে 120 ডিগ্রি এবং ম্যাগনিটিউড হবে সেম। তাই VA2 জানার অর্থ আসলে এগুলোও জানা। আর এগুলোর জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে তো কিছু বলার অপেক্ষায় রাখে না, দেখাই যাচ্ছে সবগুলো সমান, একটা জানা মানে বাকি সবগুলো জানা। ওকে, তো আমরা আসলে এই এক্সপেরিমেন্টটা করব কি, এই এক্সপেরিমেন্টে আমাদের কাছে এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটার সাথে আমরা সবাই পরিচিত, যে এটা হচ্ছে আমাদের শুধু এ ফেজের জন্য পজিটিভ সিকোয়েন্স কারেন্ট A1, তারপর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এবং জিরো সিকোয়েন্স কারেন্ট। এই তিনটে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই ম্যাট্রিক্স গুণনের কাজটা করতে হবে, যেখানে এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স অপারেটর এবং এই পার্টটা হচ্ছে আমাদের নর্মাল ফেজের যে কারেন্ট। IA হচ্ছে এ ফেজের কারেন্ট, তারপর বি ফেজের কারেন্ট, সি ফেজের কারেন্ট। এখানে জিরো কেন আসছে সেটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। আগে জাস্ট এই ম্যাট্রিক্স গুণটা কি করতে হবে তার সাথে পরিচয় করে দিই। এবং আমাদের ম্যাট্রিক্সের ভিতরে যে আছে এগুলা হচ্ছে সিম্পল একটা অপারেটর যার মানটা আসলে 1 এবং অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে 120। তার মানে এ হচ্ছে একটা ভোল্টেজ ফেজার 1 এবং অ্যাঙ্গেল 120। তাহলে এই ম্যাট্রিক্স গুলো সবাই করতে পারবে না? খুব ইজি। জি স্যার। ওকে, তো আমাদের এই এক্সপেরিমেন্টের কাজ হবে হলো আমরা একটা ফল্ট ক্রিয়েট করব, বুঝছো, মানে একটা ফল্ট সিমুলেট করব। বাস্তবে তো আর ফল্ট এরকম হয় না দেখতে, বাস্তবে ফল্ট ঘটে হচ্ছে ধরো ইলেকট্রিকের খাম্বা উল্টায় পড়ে গেছে, একটা গাছ পড়ে গেছে, বিজলি চমকাইছে, এইসব কারণে হয়। তো আমরা তো ল্যাবের মধ্যে তো আর বিজলি চমকাইতে পারতেছি না বা খাম্বা উল্টে দিতে পারতেছি না। তো আমরা আমাদের ওয়েতে এই ফল্টটা ক্রিয়েট করার জন্য যা করা লাগবে করব, সেটা বলতেছি একটু পরে। এবং করার মাধ্যমে আমরা কি করব, এই যে একটা ফেজের কারেন্ট বের করব, সেই ফেজের কারেন্টটাকে ইউজ করে তোমরা এই ম্যাট্রিক্স গুণন করে এই যে অন্য যে সিকোয়েন্সের কারেন্টগুলা, এই সিকোয়েন্স কম্পোনেন্টগুলো অর্থাৎ সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করবা। ক্লিয়ার ব্যাপারটা? অলরেডি তোমরা জানো যে ফল্ট কিন্তু শুধু মাত্র এক রকমের না, ফল্টকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর একটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। তো এই তিনটা, আরেকটা আছে সেটা হচ্ছে সবগুলো মানে লাইন টু লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট, ওটা খুবই কম হয়ে থাকে, মানে 5%-এরও কম প্রবাবিলিটি ওটা হওয়ার। তো ওটা আমরা ল্যাবে করি না, সেই জন্য বাকি যে তিনটা বললাম সেই তিনটা আমরা ল্যাবে করে থাকি। তো এই তিনটার জন্য সেম কাজ, আমাদের এইখানকার এই কারেন্টগুলো, ফেজ কারেন্টগুলো আমরা বের করব অ্যামিটার দিয়ে, তারপর তোমরা জাস্ট ম্যাট্রিক্স গুণন করে এইসব সিকোয়েন্স কারেন্টগুলো বের করবা। তারপর এই সিকোয়েন্স কারেন্টগুলো বের করলে তোমরা এই ছকটা তারপর পূরণ করবা। দেখো তোমাদের সব কেসে আমরা IA0, IA1 এবং IA2 বের করতে বলতেছি। তো এই তিনটা জানলে বি ফেজ আর সি ফেজের জিনিস বের করতে পারবা না? একই জিনিসই তো, IA0, IB0 আর IC0 তো একই জিনিস। তারপর IA1 যদি তুমি জানো, IB1 বের করা মানে কি, জাস্ট 120 ডিগ্রি ফেজ শিফট করে দিলা, শেষ হয়ে গেল। বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। তো এখন তাহলে আমরা দেখি যে আমরা ল্যাবে আসলে কি করব। ল্যাবে আমরা এইরকম একটা সার্কিট কানেকশন দেব। এই সার্কিট কানেকশনটা হচ্ছে একটা সাধারণ সিনক্রোনাস জেনারেটরের সার্কিট কানেকশন। একটা সিনক্রোনাস জেনারেটর চালানোর জন্য আমাদের কি কি দিতে হয়, আমাদের একটা প্রাইম মুভার থাকে, যে প্রাইম মুভারটা বাস্তব ক্ষেত্রে হচ্ছে একটা টারবাইনের মতো। তো আমরা ল্যাবের মধ্যে তো টারবাইন নিয়ে আসতে পারতেছি না, তাই না? তো সেই জন্য আমরা করি কি, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর রাখি, সেই মোটরটা আমরা আমাদের সাপ্লাইয়ের কারেন্ট দিয়ে চালাই, তাহলে সেই মোটরটা ঘুরে, ওই যে ঘুরতেছে ওইটা ইউজ করে আমরা আমাদের জেনারেটরের রোটরকে ঘুরাই। যখন আমরা জেনারেটরের রোটরকে ঘুরাবো এবং জেনারেটরের রোটরে একটা ডিসি এক্সাইটেশন কারেন্ট থাকে, ডিসি এক্সাইটেশন কারেন্টটা আমরা আমাদের ল্যাবের মানে ওরকম দেওয়ার সিস্টেম আছে, ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়ার সিস্টেম আছে, সেই রোটরে ডিসি কারেন্টের সাপ্লাই থাকে এবং এই প্রাইম মুভারের মাধ্যমে আমরা ওই রোটরটাকে ঘুরাই। তার ফলে যখন ফ্লাক্স কাট হবে তখন আমাদের জেনারেটরের যে স্টেটর, সেই স্টেটরে একটা 3 ফেজ ভোল্টেজ আমরা পাবো। এটাই হচ্ছে একদম জেনারেটরের বেসিক, সিনক্রোনাস জেনারেটরের বেসিক। এটা তোমরা 2 তে পড়ছো, মেশিন 2 কোর্সে মনে পড়ছে, প্রবাবলি আগের সেমিস্টারে পড়ছো, মানে অনলাইন সেমিস্টার না, তার আগের সেমিস্টারে পড়ছো 2 তে। তো সেখানে আমরা বলছি, সেখানে তোমরা পড়ছো যে একটা প্রাইম মুভার থাকে, সেই প্রাইম মুভারটা আমাদের জেনারেটরের রোটরের সাথে কানেক্টেড। যখন প্রাইম মুভার ঘুরবে তোমার জেনারেটরের রোটরটাও ঘুরবে এবং রোটরে একটা ডিসি এক্সাইটেশন কারেন্ট দেওয়া আছে।
ডিসি এক্সাইটেশন কারেন্ট কিন্তু একটা আনচেঞ্জড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, কিন্তু এই যেহেতু রোটরটা ঘুরতেছে বাধ্য হয়ে এই প্রাইম মুভারের কারণে, সেই কারণে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের এখানে থ্রি ফেজ একটা ভোল্টেজ ক্রিয়েট হবে আমাদের এই জেনারেটরের স্টেটরে। আমাদের তিনটা ফেজ, এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ, তাহলে আমাদের এখন এই 3 ফেজে ভোল্টেজ আছে। এবার আমরা এই সিঙ্গেল টু গ্রাউন্ড ফল্টটা সিমুলেট করার জন্য, অর্থাৎ কৃত্রিমভাবে ঘটানোর জন্য কি করব, এ ফেজের সাথে একটা অ্যামিটার দিয়ে সেটা গ্রাউন্ডে পাঠিয়ে দিব। তো এ ফেজ তো গ্রাউন্ড আসলে যাওয়ার কথা না, তাই না? এগুলো তো আসলে লোডে যাওয়ার কথা। বাস্তব ক্ষেত্রে কি হয়, জেনারেটর যখন পাওয়ার উৎপন্ন করবে তুমি তখন সেটাকে লোডে পাঠাবা, তাই না? সে লোড সার্ভ করবে। কিন্তু আমরা এখানে ফল্ট সিমুলেট করার জন্য এই এই প্রান্তটাকে একটা অ্যামিটারের মাধ্যমে গ্রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই এই অ্যামিটার যে কারেন্টটা মাপবে সেটাই হচ্ছে আমাদের আইএ ফল্ট কারেন্ট, এ ফেজের ফল্ট কারেন্ট। এখন এই অবস্থায় বি ফেজ এবং সি ফেজে কি ঘটবে? বি ফেজ এবং সি ফেজে কোনো কারেন্টই থাকবে না, কারণ যখন একটা পাথ শর্ট হয়ে যায় তখন অন্য পাথগুলোতে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইম্পিডেন্স আছে। কারেন্ট সবসময় যেই পাথে ইম্পিডেন্স সবচেয়ে লো সেই পাথ দিয়ে যায়। এটা তো অলরেডি তোমরা জানো, তাই না? ধরো এদিক দিয়ে আসতেছে কারেন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার পাশে প্যারালালে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর তারপর তুমি পাশ দিয়ে শর্ট করে দিছো। এখন বলো তো কারেন্ট কি এই দুই রেজিস্ট্যান্সের মধ্যে যাবে আদৌ? না স্যার। জীবনেও যাবে না, সে তো শর্ট হওয়া পাথ দিয়ে পাস করে চলে যাবে। একই ঘটনা এখানে ঘটতেছে। এফএস যেহেতু শর্ট পাইছে, পুরো কারেন্টই হচ্ছে এফএস দিয়ে চলে যাবে। তাহলে আমরা আমাদের বি ফেজ এবং সি ফেজের কারেন্টকে বলতে পারি জিরো। এই জন্য আমরা লিখছি আইবি সমান জিরো, আইসি সমান জিরো। শেষ। আই এটা অ্যামিটার দিয়ে মাপলে কত আসে সেটা আমি ভিডিও অন করব যখন, তখন দেখতে পারবা। শেষ। তাহলে এই ম্যাট্রিক্সের গুণ করার মাধ্যমে এখন আই এ ওয়ান, আই এ টু এবং সরি আই এ জিরো, আই এ ওয়ান এবং আই এ টু বের করে নিবা। এ পর্যন্ত বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে। এরপরটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। লাইন টু লাইন ফল্ট মানে হচ্ছে আমাদের যে তিনটা ফেজ ছিল সেই তিনটা ফেজের মধ্যে দুইটা ফেজ তাদের ইন্টারনালি শর্ট হয়ে গেছে, আর আরেকটা ফেজ হচ্ছে এরকম একা একা এরকম বসে আছে। এখন দেখো আমরা ধরে নিচ্ছি যে আমাদের বি ফেজ এবং সি ফেজ এই দুটাকে শর্ট, এই দুটো আসলে ফল্ট করছে। তো আমরা আমাদের ল্যাবে করব কি, একটা অ্যামিটারের মাধ্যমে এই বি ফেজ আর সি ফেজকে কানেক্ট করে দেব, হয়ে গেল শর্ট। এখন যখন এই দুই লাইন শর্ট হয়ে যাবে তখন কিন্তু আই এ ফেজে কোনো কারেন্ট থাকবে না, কারণ এখানে একটা শর্ট পাথ ক্রিয়েট হয়েছে, এখানে একটা হিউজ পরিমাণ সার্কুলেটিং কারেন্ট ফ্লো হওয়ার কথা, এবং এ ফেজের কারেন্ট তখন হবে জিরো। এবং একইভাবে এই যে একটা লুপ দেখতে পাচ্ছি আমরা, এই লুপের কারেন্টের দিক সাপোজ এইরকম, এই লুপে কারেন্টটা ঘুরতেছে, খেয়াল করে দেখো আইবি ফ্লোয়ের দিক আর আইসি ফ্লোয়ের দিক ঠিক উল্টা না, মুখোমুখি কিন্তু দুইটা। এই যে আইবির ফ্লো হচ্ছে এইদিকে আর আইসির ফ্লো হচ্ছে এইদিকে, এই যে মুখোমুখি দুইটা কারেন্ট। এবং যেহেতু লুপ একটা, তো কারেন্ট আসলে একটাই, তার মানে আইবি আর আইসি আসলে ভিন্ন কারেন্ট না, এই দুটোর মান সেম, জাস্ট দিক আলাদা, কারণ এই যে মুখোমুখি তাদের দিক উল্টা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা আইবি লিখতেছি মাইনাস অফ আইসি। সবাই কি বুঝতে পারলাম এ পর্যন্ত? জি জি স্যার। স্যার। এখন জি স্যার। এখন জাস্ট আইসি অথবা আইবি যে কোনো একটা কারেন্ট মেজার করতে পারলেই হলো, সেটা জাস্ট এখানে বসাই দিবা, তাহলে আমাদের এটা ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাট্রিক্স গুণ করে আই এ জিরো, আই এ ওয়ান, আই এ টু বের করে নিবা। এরপর 3 নম্বর ফল্টটা হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে হচ্ছে তুমি আইবি আর আইসি, সরি বি ফেজ এবং সি ফেজ এই দুটোকে আগে শর্ট করবা, তারপর সেই শর্টেড পার্টটা একটা রেজিস্ট্যান্স বা একটা তারের মাধ্যমে গ্রাউন্ড করে দিবা। ঠিক আছে? তো আগেরটার সাথে পার্থক্য কি? আগেরটার সাথে পার্থক্য হচ্ছে এখন এই দুই কারেন্টটা মিলিত হয়ে এই লুপের মধ্যে ফ্লো করবে না, বরং সেটা এই পাথ হয়ে গ্রাউন্ডে চলে যাবে। এর আগে দেখতে পাচ্ছিলাম যে লুপে ঘুরতেছিল কারেন্টটা, সেই জন্য আইবি সমান মাইনাস আইসি হয়েছিল। এখানে সেটা হবে না, এখানে আইবি এবং আইসি ভিন্ন ভিন্ন দুইটা কারেন্ট হবে, এবং এই দুইটার যোগফলটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে চলে যাবে। সেই জন্য আমাদের ম্যাট্রিক্স আমরা আইবি আর আইসি রেখে দিচ্ছি, আমরা অ্যামিটার দিয়ে আইবি আইসি পৃথকভাবে মাপবো, কোনো সমস্যা নাই। হয়ে গেল, তারপর ম্যাট্রিক্স গুণ করলে তুমি পেয়ে যাবে। তারপর তোমাদেরকে এই ছকটা ল্যাব রিপোর্টের জন্য ফিল আপ করতে হবে, আর সাপ্লাই ভোল্টেজ অলওয়েজ 220 ভোল্ট থাকবে। বুঝতে পারলাম সবাই?
জি স্যার। তাহলে কি আমি ভিডিওতে চলে যাব? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখি ভিডিও ডেমনস্ট্রেশনে দেখি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে ভিডিওটা প্লে করতেছি। আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে ডিটারমিনেশন অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ কারেন্ট আন্ডার ডিফারেন্ট ফল্ট কন্ডিশন। সো এই হচ্ছে আমাদের সার্কিট। এটা হচ্ছে একটা প্রাইম মুভার মানে হচ্ছে মোটর। এই মোটরটাকে আমরা 3 ফেজ মোটরটাকে আমরা কানেকশন দিয়েছি এবং মোটরের সাথে এই যে দেখেন মোটরের সাথে আমাদের জেনারেটরটাকে কাপলিং করা আছে। তার মানে মোটরটা যখন ঘুরবে তখন জেনারেটরটাকে নিয়ে ঘুরবে। সো মোটরের সাথে জেনারেটরটাকে কাপলিং করা, এই প্রাইম মুভারটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার সাথে জেনারেটরটাকে কাপলিং করা আছে। এখন যখন আমরা মোটরটাকে অন করব তখন এই তার ফিল্ডে ভোল্টেজ জেনারেট হবে, পাওয়ার জেনারেট হবে। এই যে ফিল্ডটা যেখান থেকে আমরা পাওয়ারটা কালেক্ট করব, এই জায়গায় এখন আমাদের 3 ধরনের ফল্ট হবে। একটা হচ্ছে লাইন টু নিউট্রাল, তার মানে হচ্ছে এটাকে নিউট্রাল করে দিতে হবে। আরেকটা হচ্ছে লাইন টু লাইন, দুইটা নিজেদের মাঝে শর্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে দুইটা নিজেদের মাঝে শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে যাবে। এই 3টা ফল্ট অকার করে আমরা দেখব ঘটনাটা কি করতেছে। শুরুতে আমরা যেটা করব লাইন টু গ্রাউন্ড ফল্টটা করব। একটা এমিটার দেন। শুরুতে হচ্ছে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার আছে? না স্যার, বন্ধ হয়েছে। স্যার বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আবার দিচ্ছি, সমস্যা নেই। স্যার নেট প্রবলেম মেবি স্যার অনেক বেশি। হ্যাঁ, আমার কানেকশন চলে গেছিল মাঝখানটা। এখন কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে জি স্যার, আসছে তো স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আবার আমি কিছু দূর ব্যাক করে আবার চালু করে দিচ্ছি। দেখব ঘটনাটা কি করতেছে। শুরুতে আমরা যেটা করব লাইন টু গ্রাউন্ড ফল্টটা করব। একটা এমিটার দেন। শুরুতে হচ্ছে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট, তার মানে হচ্ছে এই যে লাইন থেকে এমিটারে আসলো, এমিটার থেকে গ্রাউন্ডে চলে গেল। যেহেতু এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, সো এটা আমাদের শর্ট হয়ে গেল। এবার আমরা সার্কিটটাকে অন করব। সাপ্লাই ভোল্টেজটাকে দেখব। এখানে আমরা ফল্ট অকার করেছি, এখন আমরা ডিসিটা অন করে দিই। সো আমাদের ফল্ট কারেন্ট হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, ভোল্টেজ হচ্ছে 220 আর কারেন্ট হচ্ছে 0.78, 0.78। বাকি দুটো কারেন্ট নাই, কারণ সবগুলা কারেন্ট এখান দিয়ে গ্রাউন্ডে চলে গেল। এখন আমাদের করতে হবে লাইন টু লাইন ফল্ট, তার মানে
এই হচ্ছে আমাদের লাইন টু লাইন ফল্ট। ঠিক আছে, তাহলে অন করে। এগেইন আমরা সাপ্লাই ভোল্টেজকে 220 তে অ্যাডজাস্ট করব। সাপ্লাই ভোল্টেজ 220, ফাইন। সো সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের 220। সো লাইন টু লাইন ফল্টে আমাদের লাইন এবং এখান থেকেই হচ্ছে গ্রাউন্ডে চলে গেল। ঠিক আছে না? ঠিক আছে। লাইন আচ্ছা, লাইন টু লাইনের কারেন্টের মান কত সেটা লাস্টে, এক্সপেরিমেন্টের লাস্টে স্যার এই ল্যাব শিটে দেখাবেন, সেখান থেকে দেখে নিও। অ্যাকচুয়ালি এই ভিডিও বানানোর সময় মাঝখানে হচ্ছে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। যাই হোক, টু লাইন এবার স্যার দেখাচ্ছেন লাইন টু গ্রাউন্ড, মানে এলএলজি যেটা লাস্টের 3 নাম্বার যেটা বললাম সেটা স্যার দেখাচ্ছেন এখন। বুঝতে পারলাম সবাই পার্টটা? একটু রেসপন্ড করে এই পার্টটা কি বুঝতে পারলাম সবাই? লাইন টু লাইনের জন্য কি, সরি, লাইন টু গ্রাউন্ডের জন্য কারেন্ট পাওয়া গেছিল 0.78। এরপর লাইন টু লাইনের জন্য করতে নিলাম, সেটা রেজাল্টটা কি সেটা স্যার বলার আগে কারেন্ট এই ক্যামেরার ইয়া শেষ হয়ে গেল, তো একবারে দেখানো হবে লাস্টে। আর এখন দেখানো হচ্ছে এলএলজি 3 নাম্বারটা। ঠিক আছে? জি স্যার। ওকে। আর এখান থেকে গ্রাউন্ডে গেল। আমার ডাবল লাইন টু গ্রাউন্ড মানে আচ্ছা। লাস্ট আছে ডাবল লাইন টু গ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে স্যার তাহলে এটা একটা লাইন থেকে যাবে। এটা গ্রাউন্ড থেকে গেল। ওকে, স্টার্ট করবো সেটা। স্টার্ট করি। সো সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের 220 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজ 220। আমরা এখন দেখতেছি ফল কারেন্ট কত, 0.32, না স্যার 0.6 সরি 68। I think same. ওকে। সো আমরা দেখলাম লাইন টু গ্রাউন্ড ফল্টে আমাদের ভোল্টেজ হচ্ছে 220, সাপ্লাই ভোল্টেজ 220, কারেন্ট হচ্ছে 0.78 অ্যাম্পিয়ার, বাকি দুইটা ফেজের কারেন্ট 0। লাইন টু লাইন ফল্টে সাপ্লাই ভোল্টেজ 220, কারেন্ট হচ্ছে 0.45 অ্যাম্পিয়ার, অন্য ফেজ -0.45 অ্যাম্পিয়ার, অন্য ফেজের কারেন্ট 0। লাইন টু গ্রাউন্ডে সাপ্লাই ভোল্টেজ 220, একটা ফেজের কারেন্ট 0.68 অ্যাম্পিয়ার, অন্য ফেজের কারেন্টও 0.68 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। ওকে, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3 তাহলে কমপ্লিট। আমি আমাদের ল্যাব শিট থেকে আরেকবার দেখাই দিচ্ছি যে এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ। তো এই ছকে সাপ্লাই ভোল্টেজ কিন্তু সবগুলোর জন্যই 220। ক্লিয়ার? একটু রেসপন্ড কর, বুঝলা কি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা সব, এটা 220, এটাও 220, তার নিচেটাও 220। এরপর হচ্ছে আইএ, আমরা এলজি যেটা তার জন্য কারেন্টের মান পাইছি হচ্ছে 0.78। ঠিক আছে? এবং যেহেতু সব কারেন্ট 0.78 এফএস দিয়ে চলে গেছে
সেই কারণে বাকি দুইটার কারেন্টের মান পাইছি আমরা 0 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 0 এরপর হচ্ছে এলএল, লাইন টু লাইন। লাইন টু লাইনের জন্য এ ফেজে কোনো কারেন্ট নাই, এ ফেজে কারেন্ট হচ্ছে 0, কারণ বি আর সি ফেজের জন্য আমরা দেখতেছিলাম। তাহলে বি ফেজে আমরা কারেন্ট পাইলাম হচ্ছে 0.45 এবং 0.45 সি ফেজে পাবো -0.45 মাইনাস মাইনাস, সামনে একটা মাইনাস চিহ্ন। এরপর লাইন টু লাইন টু লাইন টু লাইন টু লাইন লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা লাইন টু লাইন টু গ্রাউন্ড হবে, ঠিক আছে? দেখলাই তো এলএলজি, এটা একটু ঠিক করে নিও সবাই। তো তার জন্য আমরা পাইলাম হচ্ছে এই প্রথম ফেজে কোনো কারেন্ট যাবে না, আর বাকি বি ফেজ এবং সি ফেজে কারেন্ট হচ্ছে 0.68 এবং তারপরেরটাও হচ্ছে 0.68। দেখো ক্লিয়ার কিনা? তাহলে এই সবগুলো কারেন্ট যদি আমরা জেনে থাকি তাহলে ইজিলি ম্যাট্রিক্স গুণন করে করে এই সবগুলোর মান বের করে ফেলবা, ঠিক আছে? তোমাদের থিওরিটিক্যাল জ্ঞান কিছুটা ইউজ করা লাগতে পারে, দরকার হলে তোমাদের যে বই পড়ানো হয়েছে, প্রবাবলি কি স্টিফেনসনের বই পড়ানো হয়েছে তোমাদের থিওরিতে? জি স্যার। জি স্যার। তো স্টিফেনসনের বই থেকে হেল্প নিয়েও এই ছকটা পূরণ করে ফেলতে পারো, ঠিক আছে? তোমাদেরকে এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া আছে, তার বেসিসে তোমাদেরকে এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? ল্যাব রিপোর্টে ম্যাট্রিক্সে ফলো করতে এমন তো না স্যার, আমি যদি ম্যাথমেটিক্যালি অন্যভাবে করতে পারি স্যার, ম্যাট্রিক্সই ফলো করতে হবে তো এমন তো না স্যার, যদি আমি অন্য ফরম্যাটে বের করতে পারি এই হ্যাঁ তুমি ডিরেক্ট ইকুয়েশন দিয়ে বের করো, যা ইচ্ছা করো, সমস্যা নেই, রেজাল্ট ঠিক মতো আসলেই হলো। তাহলে আমাদের ল্যাব রিপোর্টের জন্য যে অবজেক্টিভ, তারপর হচ্ছে 3 রকমের সার্কিট, 3 রকমের সার্কিটের ক্ষেত্রে কি কি কারেন্ট পাইলাম আমরা, যেগুলো দেখালাম ভিডিওতে, এরপর হচ্ছে তারপর তার বেসিসে এই ছকটা টোটালি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং এই দুটো অ্যানসার করবা। ক্লিয়ার? বুঝতে পারলেন সবাই? জি স্যার। তাহলে আমরা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি, এক্সপেরিমেন্ট নাম্বার 4। এক্সপেরিমেন্ট নাম্বার 4 এ আমরা শিখব মেজারমেন্ট অফ সিকোয়েন্স ইম্পিডেন্স ফর রোটেটিং মেশিনস। আচ্ছা, আগে এক্সপ্লেইন করি যে রোটেটিং মেশিন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। কি কিছু জিজ্ঞেস করলা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার ওই যে জেনারেটর স্যার এক্সাইটেশন ডিসি ভোল্টেজটা করে দিছিলাম স্যার। কি বললা? ডিসি এক্সাইটেশনটা? স্যার এটা ভোল্টেজটা করে দিছিলাম স্যার, মানে জেনারেটরে, মানে এক্সাইটেশন ভোল্টেজটা স্যার ডিসি। হ্যাঁ, রোটরে কিভাবে দিছিলাম সেটা জিজ্ঞেস করতেছো? না স্যার, সেই ভোল্টেজটা স্যার নরমালি মানে কত দেই স্যার আমরা? মানে ফিল্ডের জন্য ভোল্টেজটা কত দেই? ফিল্ডের ভোল্টেজটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ডের কারেন্টটা। ফিল্ডের কারেন্ট কত দেই সেটা এই এক্সপেরিমেন্টে দেখবা। এই এক্সপেরিমেন্টে আমরা ফিল্ডের কারেন্টটাই ভ্যারি করাবো, ঠিক আছে? এখন যেটা শুরু করলাম এখানে দেখতে পারবা, এখানে ডিটেইলে দেখা হবে। আচ্ছা, তো সিকোয়েন্স ইম্পিডেন্স অফ রোটেটিং মেশিন বলতে বোঝানো হচ্ছে যে একটা কোয়ান্টিটি, যেই কোয়ান্টিটিকে বলা হয় হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের ভাগফল। তো এটা আসলে কিসের ওপেন সার্কিট ভোল্টেজ আর কিসের শর্ট সার্কিট কারেন্ট সেটা একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাদের একটা জেনারেটর সিস্টেম এখানে ক্রিয়েট করা আছে, যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই পাশে একটা প্রাইম মুভার রাখা হয়েছে, যে প্রাইম মুভারটা আসলে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? 3 ফেজ ইন্ডাকশন মোটর মানে হচ্ছে আমাদের টারবাইন যে কাজ করতেছিল আর কি, সেই কাজটা হচ্ছে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরটা করবে। আগের এক্সপেরিমেন্টের কথা কিন্তু রিপিট করতেছি, বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে আমাদের এটার সাথে আমাদের জেনারেটরের যে রোটরটা কাপলিং করা আছে। স্যার তো ওই যে দেখালেন, হাত দিয়ে দেখালেন না, কাপল করার মতো একটা ইয়ে দিয়ে আটকানো আছে, যাতে মোটর ঘুরলে তার সাথে জেনারেটরকে নিয়ে ঘুরে, জেনারেটরের রোটরটাকে নিয়ে ঘুরবে। তো ওই জেনারেটরের রোটরে আমরা ফিল্ড দেওয়ার জন্য অর্থাৎ ডিসি এক্সাইটেশন দেওয়ার জন্য এই সার্কিটটা ইউজ করি, যেখানে একটা ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা রিওস্টেট লাগানো আছে আর একটা অ্যামিটার দিয়ে আমরা সেই কারেন্টটা মাপবো। ফিল্ডের কারেন্টকে আমরা বলি আইএফ, ঠিক আছে? তো এই যে ডিসি ভোল্টেজটা, সে ডিসি ভোল্টেজটা কনস্ট্যান্ট, ডিসি ভোল্টেজটার কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে আমাদের নরমাল সাপ্লাইয়ের যে ভোল্টেজটা, তুমি জাস্ট সাপ্লাই কানেক্ট করে দিলে এই ভোল্টেজটা চলে আসবে। কিন্তু আমাদের কারেন্টের মানটা কত হবে সেটা হচ্ছে আসল কথা। তো কারেন্টের মান কত হবে সেটা আবার ডিপেন্ড করতেছে হচ্ছে আমাদের রিওস্টেটের উপর।
আমরা তো রিওস্টেট এরকম স্লাইড করে করে চেঞ্জ করে দিই, তাই না? এটা তো ল্যাবে এর আগে করছো। জি স্যার। তো এই এক্সপেরিমেন্টেও আমরা এই কাজটাই করব। রিওস্টেট এরকম স্লাইড করে করে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ করে দেব, আইএফ এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। তো আইএফ এর ভ্যালু চেঞ্জ করলে আসলে কি হবে সেটা একটু আমরা চিন্তা করি। আমাদের এই আইএফ এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে মেইন জেনারেটরটা, যার স্টেটর থেকে আমরা ভোল্টেজ পাওয়ার এগুলো পাই, এই ফিল্ডটা চেঞ্জ করে দিলে আমাদের জেনারেটরের স্টেটরের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা, এবং এর যে কোনো দুইটা টার্মিনালকে যদি আমরা অ্যামিটার দিয়ে শর্ট করে দিই তাহলে তাদের মধ্যে যে শর্ট সার্কিট কারেন্টটা, এই দুইটাও চেঞ্জ হয়। আমি কি কথাটা বুঝতে পারছি? যদি আরেকবার একটু বলেন ভালো করে। যদি আমাদের ফিল্ড কারেন্টটাকে আমরা ভ্যারি করি তাহলে আমাদের জেনারেটরের টার্মিনালের যে ভোল্টেজটা, যেটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলা হচ্ছে, সেই ভোল্টেজটাও ভ্যারি করে। এবং তুমি যদি পৃথকভাবে ওই টার্মিনাল দুটাকে অ্যামিটার দিয়ে শর্ট করে দাও তাহলে সেই শর্ট করে দেওয়ার পরে যে কারেন্টটা, যেটাকে শর্ট সার্কিট কারেন্ট বলা হচ্ছে, সেই শর্ট সার্কিট কারেন্টটাও চেঞ্জ হয়। তার মানে হচ্ছে আমাদের এই ফিল্ড কারেন্ট আইএফ, এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের আইএসসি এবং এই ভিওসি, এই দুইটা কোয়ান্টিটি কেমন আসবে। এবং আমরা কিন্তু এই দুই কোয়ান্টিটিকে একই সাথে মাপতে পারবো না। একই সাথে তুমি তো একটা সার্কিটকে ওপেন এবং শর্ট করতে পারো না, তাই না? শুধু ওপেন থাকা অবস্থায় তুমি ভোল্টেজ বের করতে পারবা, এরপর ভোল্টেজ বের করা শেষ হয়ে গেলে তোমাকে শর্ট সার্কিটের জন্য কারেন্ট বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা? জি স্যার। প্রথম কানেকশনে আমরা এসব শর্ট সার্কিটের কোনো কিচ্ছা কাহিনী নাই, ডিরেক্ট এরকম ওপেন করে রাখো টার্মিনাল গুলা, আর এই ওপেন থাকা অবস্থায় জাস্ট মাল্টিমিটার ইউজ করে তুমি ভোল্টেজ ভ্যালুটা মাপবা, তাহলেই তুমি এই ওপেন সার্কিট ভোল্টেজ পেয়ে যাবা। এরপর রিস্টেট চেঞ্জ করে করে আইএফ এর ভ্যালু আমরা এদিক সেদিক করবো। ধরো আইএফ এর ভ্যালুটা আমরা স্টার্ট করব হচ্ছে 0.07 অ্যাম্পিয়ার থেকে, বুঝতে পারছো? 0.07, তারপর রিওস্টেটটা একটু ঘোরাবো, রিওস্টেট ঘুরায়ে ওই রেজিস্ট্যান্সের মান কমাই দিব। তো রেজিস্ট্যান্সের মান কমাইলে ফিল্ড কারেন্ট কি হবে? রেজিস্ট্যান্স কমালে ফিল্ড কারেন্ট কি হওয়ার কথা? বাড়ে। বেড়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো 0.07 থেকে বেড়ে সেটা 0.08 হবে। তারপর আবার রিওস্টেট ঘুরাবো, 0.09 হবে, তারপর 0.1 হবে, 0.11, 0.12, 0.13, 0.14, এই পর্যন্ত যাব আমরা। এই কয়েকটা রিডিং এর জন্য আমরা এই ওপেন সার্কিট ভোল্টেজটা কত আসে প্রত্যেকটা রিডিং এর জন্য পৃথক পৃথক ভাবে মাল্টিমিটার দিয়ে চেক করে বের করব। তাহলে এই ছক এবং এই ছক কমপ্লিট হয়ে যাবে, তাই না? এ পর্যন্ত বুঝতে পারলাম? হ্যাঁ। এরপর সেম আইএফ গুলোর জন্য আমরা এই সার্কিটটাকে চেঞ্জ করে এবার এটাকে শর্ট সার্কিট করে দিব। একটা অ্যামিটারের মাধ্যমে দুইটা টার্মিনালকে শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পর আমরা এই অ্যামিটারের রিডিং কত আসে সেটা মাপলে আমরা আমাদের শর্ট সার্কিট কারেন্ট কত সেটা পেয়ে যাব। এরপর আমরা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আইএফ এর জন্য এই আইএসসি ছকটাও পূরণ করব। তাহলে আমাদের এই ছকে এই আইএফ, ভিওসি এবং আইএসসি সবগুলো আমরা পেয়ে যাব। তারপর এই ভোল্টেজ এবং কারেন্টের যে ভাগফল সেটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স ইম্পিডেন্স Z1। ঠিক আছে, তাহলে তুমি এই ক্যালকুলেশন থেকে ইজিলি Z1 বের করে ফেলতে পারবা। এবং এই ভাগফলটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট আসার কথা, কিন্তু এতদিন তো ল্যাব করে বুঝছো যে যা আসার কথা সেটা ল্যাবের জীবনেও ঠিক মতো আসে না। তো দেখবা যে আসলে এক্স্যাক্টলি সবগুলো রিডিং এর জন্য আমরা সেম Z1 পাবো না। এই পর্যন্ত বুঝতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। তাহলে চলো এই এক্সপেরিমেন্টটা আমরা এখন ইমপ্লিমেন্ট করি। আর এখানে যে থিওরি গুলো, এগুলো সবচেয়ে ফোর্টেস্ট থিওরি। আমি জানি না যে এই সব এখানে কেন দেওয়া হয়েছে। ল্যাব শিটটা আসলে মানে কমপ্লিটলি মানে ওয়েল ডিজাইন না অ্যাকচুয়ালি। এই কথাগুলো তো আসলে এক্সপেরিমেন্ট 3 তে দেওয়ার কথা ছিল, কেন এক্সপেরিমেন্ট 4 এ দেওয়া আছে আমি জানি না। এক্সপেরিমেন্ট 4 এ তো এগুলোর কোনো প্রয়োগ নাই অ্যাকচুয়ালি। আমরা এক্সপেরিমেন্ট 3 তে তো এগুলো অলরেডি দেখলাম, তাই না? আশা করি এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন নাই। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এবার দেখি যে এই সার্কিটটা আমরা ল্যাবে কিভাবে ইমপ্লিমেন্ট করছি এবং এই রিডিং গুলা কেমন আসছে। তাহলে ভিডিও ওপেন করে শেয়ার করতেছি।
আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি জি স্যার। স্যার হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে আমি ভিডিওটা চালু করতেছি। সিকোয়েন্স ইম্পিডেন্স অ্যান্ড সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, এটার জন্য আমাদের একটা ভেক্টর একটা গ্রাফ আঁকতে হবে। ওকে, আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে এবং এই কানেকশনটা আমরা অলরেডি এখানে দিয়েছি। একটা স্ট্যাটর, একটা রোটর সাইড, একটা হচ্ছে প্রাইম মুভার দিয়ে প্রাইম মুভার হিসেবে আমরা ইউজ করেছি একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর। তার সাথে কাপলিং করা আছে, আমাদের সিনক্রোনাস জেনারেটরকে কাপলিং করা আছে। সো আমরা এই যে সিনক্রোনাস জেনারেটরের ফিল্ডে যে ডিসি কানেকশনটা দিচ্ছি, এই ডিসিটাকে আমরা ভ্যারি করব। তার মানে আইএফটাকে আমরা ভ্যারি করব। আইএফটাকে ভ্যারি করে তার করসপন্ডিং আমরা দেখব ওপেন সার্কিট ভোল্টেজ কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, আবার সেম আইএফ এর জন্য আমরা শর্ট সার্কিট কারেন্ট দেখব। সো আমরা আগে ওপেন সার্কিট ভোল্টেজগুলো নিয়ে নিব, তারপরে আমরা শর্ট সার্কিট কারেন্টগুলো নিব। ওকে, সো আমরা শুরু করি তাহলে। ঠিক আছে। সো আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220। আমরা এখন আইএফ পাচ্ছি হচ্ছে 0.35 0.035 0.035 স্যার 0.7 কারেন্টটা 0.7 0.7 তো অ্যাম্পিয়ার। 0.7 অ্যাম্পিয়ার 0.7 অ্যাম্পিয়ার। ওকে, বিওসি কত? বিওসি 265। 265 ভোল্ট। আপনি ওখানেই রাখেন, একদম শেষ হলে পরে ওদেরকে দিয়ে দেবেন। 265। পয়েন্ট নাইন, ঠিক আছে। 0.9 পয়েন্ট স্যার 0.09 সবগুলোই 0.08 0.07 0.08 0.09। ভোল্টেজটা 336। আমরা রিওস্টিক চেঞ্জ করে করে ভোল্টেজ এবং কারেন্টটা মেজার করছি। 0.1 কারেন্ট এবং ভোল্টেজ 372। কারেন্ট 0.12 ভোল্টেজ 434। এবার 0.12 কারেন্ট এবং ভোল্টেজ 459। এবার 0.13 এবং ভোল্টেজ 483। এবার 0.14 এবং ভোল্টেজ 519। আমরা পাচ্ছি আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল 220 ভোল্ট, আমাদের কারেন্ট হচ্ছে 0.07 অ্যাম্পিয়ার, তার করসপন্ডিং ওপেন সার্কিট ভোল্টেজ 265, কারেন্ট 0.08 মিলি অ্যাম্পিয়ার, করসপন্ডিং ভোল্টেজ 292, কারেন্ট
0.09, corresponding voltage 336, current 0.1 ampere, voltage 372, current 1.11, voltage 434, current 0.12, voltage 459, current 0.13, voltage 483, current 0.14, voltage 519. এখন সেম ভোল্টেজের জন্য আমরা শর্ট সার্কিট কারেন্ট নেব, তার মানে স্যার একটু ভুল বলেন, সেম ভোল্টেজের জন্য না, সেম আইএফ এর জন্য, সেম ফিল্ড কারেন্টের জন্য। আউটপুটটাকে আমরা এখন শর্ট করে দিব একটা অ্যামিটার দিয়ে। সো আমরা আউটপুটটাকে, এই যে আউটপুটটাকে একটা অ্যামিটার দিয়ে শর্ট করে দিলাম সেম ভোল্টেজ সেম কারেন্টের জন্য 0.07, 0.08, 0.09, 0.1, 0.11, 0.12, 0.13, 0.14 এই সেম কারেন্টের জন্য আমরা এখন শর্ট সার্কিট কারেন্ট নিব। সো আমরা টার্মিনালটাকে শর্ট করে দিলাম, শর্ট করে দিয়ে এখন ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করব, সাপ্লাই ভোল্টেজটাকে 220-তে অ্যাডজাস্ট করব। দেখি সাপ্লাই ভোল্টেজটা কত। ভেরি গুড, সাপ্লাই ভোল্টেজ 220-তে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আমরা লাস্ট থেকে শুরু করবো স্যার আমরা, তার মানে আমার লাস্টের ভ্যালুটা এখন আছে, আমার শুধুমাত্র কারেন্ট নিতে পারবে। 0.1 কারেন্ট 14.14, হ্যাঁ স্যার, এটা লাস্টেরটাই। লাস্টেরটাই 0.14, এবং তার জন্য করসপন্ডিং আইএসসি কোনটার কাটাতে নাম আছে, কোনটার কাটা ইউজ, নিচেরটা মানে হচ্ছে 0.446, মাঝখানে যেহেতু 0.5, 0.46 আইএসসি। 0.46 সমান, এবার আমরা আইএফ এবং নিচের দিকে আছে স্যার 0.4, 0.4 তো স্যার প্রতি ঘরের মধ্যে 0.2 করে, হ্যাঁ। 0.02 করে, তাহলে 3 ঘর গেছে, এরপর 0.43 হবে স্যার। ও 6 হয়ে গেছে। 3 ঘর গেছে, 3 ঘর, তাহলে 0.46। এবার হচ্ছে আমরা কারেন্টটা নিয়ে আসলাম 0.13-তে। 0.13-র জন্য আমাদের আইএসসি আসলো 0.42। এরপর কারেন্ট করা হলো আইএফ করা হলো 0.12, তার জন্য আমাদের আইএসসি আসলো 0.38। এরপরে আইএফ করা হলো 0.11 এর জন্য আমাদের কারেন্টের ভ্যালু 0.37। এরপর আইএফ 0.1 আইএফ এর জন্য আমাদের আইএসসি 0.35। এরপর আমাদের আইএফ 0.09 এর জন্য আমাদের আইএসসি 0.31। এরপর আমাদের আইএফ 0.08 এর জন্য আমাদের আইএসসি 0.29। এবং ফাইনালি আমাদের আইএফ 0.07 এর জন্য আমাদের করসপন্ডিং আইএসসি 0.25। আমাদের ডেটা নাও কমপ্লিট। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজারভেশনের ক্ষেত্রে আইএফ ভার্সেস আইএসসি আমরা বের করতে পারলাম, যেখানে 0.07 অ্যাম্পিয়ার আইএফ এর জন্য আইএসসি পাওয়া যাচ্ছে 0.25, 0.08 আইএফ এর জন্য আইএসসি পাওয়া যাচ্ছে 0.29, 0.09 আইএফ এর জন্য আইএসসি পাওয়া যাচ্ছে 0.31, 0.1 আইএফ এর জন্য পাওয়া যাচ্ছে 0.35, 0.11 আইএফ এর জন্য পাওয়া যাচ্ছে 0.37, 0.12 আইএফ এর জন্য পাওয়া যাচ্ছে 0.38, 0.13 অ্যাম্পিয়ার আইএফ এর জন্য পাওয়া যাচ্ছে 0.42 আইএসসি, এবং ফাইনালি 0.14 আইএফ এর জন্য পাওয়া যাচ্ছে 0.46 আইএসসি। আমাদের এক্সপেরিমেন্টটা কমপ্লিট এখানে। ওকে,
আমাদের তাহলে সবগুলো রিডিং আমরা পেয়ে গেলাম। এখন তোমাদেরকে কি করতে হবে, এই রিডিং গুলোকে ইউজ করে আমাদের যে ল্যাব শিটের বাকি পার্টটা অর্থাৎ Z1টাকে ক্যালকুলেট করতে হবে। আমি ল্যাব শিট শেয়ার দিচ্ছি স্ক্রিনে, দেখতে পাচ্ছ? জি স্যার। जी सर। তাহলে অলরেডি কিন্তু তোমরা এগুলো সবগুলো ভ্যালু পেয়ে গেছো, তাই না? ভিডিওতে তো সবকিছু জি, স্যার। দেখা দেওয়া হলো। জি স্যার। তাহলে সেখান থেকে জাস্ট ভাগফলগুলো বের করে তোমরা এই Z1 এর ভ্যালুটা বের করবা। এবং ল্যাব রিপোর্টে কি দেখাতে হবে? ল্যাব রিপোর্টে এই কানেকশন দেখাতে হবে, এই ডেটা শিটটা কমপ্লিট করতে হবে এবং দুইটা গ্রাফ দেখাতে হবে। একটা হচ্ছে আইএফ ভার্সেস ভিওসি, আরেকটা আলাদা একটা গ্রাফ হচ্ছে আইএফ ভার্সেস আইএসসি। বুঝতে পারলাম সবাই? जी सर। গ্রাফটা হাতে আঁকতে পারো তুমি, কোনো সমস্যা নাই, বা ম্যাটল্যাবে আঁকতে চাইলে আঁকো, যা ইচ্ছে, যেখানে ইচ্ছে সেখানে আঁকো, কিন্তু গ্রাফটা যেন একটু পরিষ্কার হয়, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে কি প্লট করতেছো? এক্স অ্যাক্সিসে তুমি আইএফ প্লট করবা, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ভিওসি একবার প্লট করবা, আর একটা গ্রাফের জন্য ওয়াই অ্যাক্সিসে আইএসসি প্লট করবে, এবং তাদের একক কি, অ্যামিটার নাকি ভোল্ট না কি, সেটা ঠিক মতো তোমাকে বের করতে হবে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে। আর এখান থেকে তো Z1টা তো ইজিলি ভাগফল তো বের করতে পারবে এই ক্যালকুলেটর দিয়ে, তাই না? জি স্যার। जी सर। তাহলে এগুলো তোমাদেরকে ল্যাব রিপোর্টে রাখতে হবে। তাহলে কি আমরা সবাই এক্সপেরিমেন্ট নাম্বার 4 বুঝতে পারলাম? জি স্যার। जी सर। ওকে। তাহলে আমাদের 4টা এক্সপেরিমেন্ট কমপ্লিট হইলো। আমাদের এই ল্যাবে আছে টোটাল 6টা এক্সপেরিমেন্ট। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের আগামীকাল কয়টা যেন ল্যাব? 3টায়। 3টে থেকে তিনটাই স্যার। আগামীকাল 3টায় আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 5 এবং 6 করব, যে দুটো হচ্ছে ইন্টার রিলেটেড। তোমরা অলরেডি ট্রান্সমিশন লাইন তো ইয়েতে থিওরিতে পড়ে আসছো, তাই না? আমরা স্যার। ট্রান্সমিশন লাইনের এবিসিডি 4টা প্যারামিটার থাকে না, একটা নরমাল স্যার। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য। জি স্যার। जी सर। তো ट्रांसमिशन আমরা लाइन को আমরা আমাদের ল্যাবে একটা কৃত্রিম ট্রান্সমিশন লাইনের জন্য এই এবিসিডি প্যারামিটার কিভাবে বের করতে হয় সেটা বাস্তবে শিখব কালকে। এবং ট্রান্সমিশন লাইনের যে লাইন লস হয়, এই লাইন লসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা কালকে শিখব, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস শিখলে আমাদের এই ল্যাবের এক্সপেরিমেন্ট গুলো কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে এরপর আমাদের বাকি থাকবে হচ্ছে ভাইভা এবং ফাইনাল কুইজ। তো ভাইভা হবে হচ্ছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে প্রবাবলি আমি সবার ভাইভা রাখবো হচ্ছে এই যে মঙ্গলবার বিকাল 3টা, অর্থাৎ আগামী কালকের পরের সপ্তাহ, সো 8 দিন পর, ঠিক আছে? তো ভাইভার জন্য তোমাদেরকে হচ্ছে আমি যে লেকচার দিচ্ছি, এত কিছু বলতেছি, ক্লাসে যা কিছু বলতেছি এবং ল্যাব শিটে যা কিছু আছে, এর উপর বেস করে ভাইভা হবে। এবং ভাইভা জয়েনের সিস্টেম হচ্ছে এই যে তোমাদের গ্রুপ করে দিছি না আমি ল্যাব রিপোর্টের জন্য, জি স্যার। ওই গ্রুপ অনুযায়ী ডাকবো, বুঝছো? ধরো যে আমি প্রথমে শুরুতে গ্রুপ 1 যারা, শুধুমাত্র তাদেরকে জুমে অ্যাডমিট করব, বাকিদেরকে জুমে ঢুকতে দিব না, বুঝছো? তো কিন্তু তোমরা অলরেডি জয়েন দিয়ে রাখবা, নাহলে তো আবার আমি খুঁজবো কেমনে তোমাদেরকে, তাই না? জি স্যার। প্লাস টাইমও ওয়েস্ট হবে। আমাদের মানে টাইমিং নিয়ে অনেক সমস্যা, অনেক বেশি লোড, সো আমাদের আসলে টাইম ওয়েস্ট করার মতো পজিশন আমরা নাই। সো প্লিজ সবাই জয়েন দিয়ে বসে থাকবা। যখন গ্রুপ 1 শেষ হয়ে যাবে তখন আমি ওই ওয়েটিং রুমে যারা ওয়েট করতেছে সেখান থেকে গ্রুপ 2 কে অ্যাডমিট করে দিব। বুঝতে পারছো? এইভাবে টোটাল 6টা গ্রুপ আছে। প্রবাবলি 6টা গ্রুপের ভাইভা নিতে নিতে আমার 2 ঘন্টা লেগে যেতে পারে, তো লাগবে 3টা থেকে 5টা পর্যন্ত নিব, সমস্যা তো নাই, তাই না? এইভাবে ইনশাল্লাহ ভাইভা নেব। আর হচ্ছে এই গেল থার্ড উইকের প্ল্যান হচ্ছে ভাইভা, এবং ফাইনালি ফোর্থ উইকের প্রবলি সেম ওই মঙ্গলবার দিনই আমরা আমাদের ফাইনাল কুইজটা নেব, ঠিক আছে? আমাদের ফাইনাল কুইজের জন্য সেম জিনিস, এই যে ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করতে দিচ্ছি ল্যাব রিপোর্টের জন্য, এই টাইপের জিনিসই আমাদের ফাইনাল কুইজে থাকবে, ঠিক আছে? যেমন আজকে যেমন এক্সপেরিমেন্ট নাম্বার 3 করাইলাম না, যে আইসি দেওয়া আছে, সেখান থেকে এই সিকোয়েন্স কারেন্ট গুলো বের করতে হবে। ধরো এই সার্কিট দিয়ে রাখবো, সার্কিট দিয়ে বলবো যে এইরকম ফল্টের কারণে আমি অ্যামিটারের রিডিং এ আইবি এত আর আইবিসি এত পাইলাম, তাহলে আমাকে IA0, IA1, IA2 ক্যালকুলেট করে দেখাও। বুঝতে পারলাম? জি স্যার। তারপর পিএফআই থেকে তোমাদের তো ওই যে ল্যাব রিপোর্টের জন্য একটা প্রবলেম দিছিলাম, ওইরকম টাইপের প্রবলেম হচ্ছে ফাইনালে থাকবে। স্যার ট্রু অর ফলস বা এমসিকিউ কি থাকবে স্যার? এমসিকিউ দিব না, কোনো এমসিকিউ থাকবে না,
সবগুলোই শর্ট কোশ্চেন, এবং সিস্টেম হচ্ছে পুরোপুরি হচ্ছে তোমরা তো মিড এবং ফাইনাল এক্সাম দিছো তাই না, তোমরা তো প্রো হয়ে গেছো রিটেন এক্সাম দেওয়াতে, সবাই অলরেডি জানো কি কি করা লাগে, কভার পেজ রাখা লাগে, পেজ নাম্বার দেওয়া লাগে, তারপর হচ্ছে লেখা শেষ হলে ছবি তুলে স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ আপলোড দেওয়া লাগে গুগল ক্লাসরুমে। সবাই অলরেডি করে ফেলছে ওগুলো সবকিছু তাই না, নতুন কিছু তো না। তো ওই সিস্টেমই যেভাবে মিড আর ফাইনাল দিছো হুবহু সেম। স্যার ল্যাব ফাইনালটা কবে হবে? ল্যাব ওই যে বললাম আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার, 4th উইকের মঙ্গলবার। স্যার 4th উইকে আমাদের ল্যাব সব শেষ। ফাইনাল হলে তারপরে এই ল্যাব তুমি ফাইনাল দিয়ে ফেললে আবার কি থাকবে? অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট তো আমাদের 4 ইনশাআল্লাহ উইকেই কালকেই সব শেষ। শেষ হয়ে যাবে। হ্যাঁ 4 উইকে আমাদেরকে শেষ করার জন্য ডিরেকশন দেওয়া হয়েছে। আর সমস্যা তো হচ্ছে না তাই না, এমন তো না যে তাড়াহুড়া করে শেষ করতেছি। দেখো 9:30 ল্যাব শুরু করছি, এখন বাজতেছে হচ্ছে এখন 10:30 বাজেই নাই। 10:24 আমি তো সবই ধরে 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 থিওরি এক্সপ্লেন করলাম, তারপর ভিডিওর কানেকশনও দেখানো হলো, সব রিডিং দেওয়া হলো, তারপর এখন দেখো আজের একটা চাল পারতেছি পড়াশোনার বাইরে। তো কই টাইম তো শেষ হয়ে যায় নাই তাই না, এমন তো না যে তাড়াহুড়া করে শেষ করে দিচ্ছি। আসলে বাস্তব ক্ষেত্রে কেন আমাদের অত টাইম লাগতো সেটা একটু বুঝাই। বাস্তব ক্ষেত্রে টিচাররা কানেকশন দেওয়ার পরে তোমাদেরকে আবার নতুন সব কানেকশন খুলে আবার তোমাদেরকে কানেকশন দিতে হতো। তারপর ল্যাবে সাপোজ গ্রুপ আছে 6টা গ্রুপের মধ্যে এখন 4টা গ্রুপ সাপোজ ভুল কানেকশন দিল, তখন আমাদের টিচারদেরকে ডেস্কে গিয়ে আগে তোমাদের ফুল কানেকশনটা বোঝা লাগতো যে আসলে ভুল কানেকশনটা সে দিল কই, সেটা খুঁজে বের করে তারপর ভুল ঠিক করা লাগতো, ভুল ঠিক করে আবার নতুন করে সব রিডিং নেওয়া লাগতো। এই সব করতে করতে অনেক টাইম লেগে যেত। এখন তো আর তোমাদের কানেকশন দেওয়ার পার্টটা হচ্ছে না, জাস্ট কানেকশন সব আমরা দিছি, জি সেখান স্যার, থেকে এখন জাস্ট রিডিংটা স্যার নেওয়া হচ্ছে। এখন স্যার ওয়ান শট ওয়ান কিল স্যার। হ্যাঁ এরকমই। ঠিক আছে, ব্যাপারটা হয়েছে কি এটা অনেকটা হচ্ছে ইমামতির মতো হয়ে গেছে বুঝছো। জি স্যার। ধরো জি স্যার মসজিদে জুম্মার নামাজে গিয়ে ইমাম যখন সূরা পড়ে, তো পিছনে যে মুসল্লিরা থাকে তাদের তো হচ্ছে অটোমেটিক সে সূরা পড়া হয়ে যায়। তো জি স্যার, সেরকম এতে হচ্ছে দায়িত্ব ব্যাপারটা। বেহেদান ইমাম স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 3-4 এখানে শেষ। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এক্সপেরিমেন্ট 5 এবং 6 করব। আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই তোমাদের নামের সাথে রেসপন্ড করো। সাদ্দাম সাইদ। স্যার ইয়েস স্যার। ওকে, তারপরে হচ্ছে এমডি শাওন, ইয়েস স্যার। সিরিজন রয়, ইয়েস স্যার। এনামুল হক, প্রেজেন্ট স্যার। এনামুল হক তো হচ্ছে প্রেজেন্ট দিল তাই না। তারপর হচ্ছে আব্দুর রহমান খান, স্যার প্রেজেন্ট স্যার। এরপর হচ্ছে Yes, sir. নাফিস গিয়াস, Yes, sir. Yes, sir. তারপর শহীদুল ইসলাম, ইয়েস স্যার। এরপর সাইফুল ইসলাম, ইয়েস স্যার। বাঁধন কুমার প্রামাণিক, ইয়েস স্যার। ইকবাল হোসেন, ইকবাল হোসেন তুমি কি আছো? না আমি দেখতে পাচ্ছি না ইকবাল হোসেনকে। আচ্ছা, তানজিনা তাসনিম আশা, প্রেজেন্ট টিচার। এরপরে সুমিত কুমার রয়, Sir. এরপরে ফারহান হাসান শিকদার, ফারহান হাসান তুমি আছো? আই প্রবাবলি ফারহান হাসান। আচ্ছা, এরপরে হচ্ছে দেবাশিস ঘোষ রুদ্র, ইয়েস স্যার। এরপর আরিফুর রহমান, Yes, sir. এরপর অমিত হাসান খান, ইয়েস স্যার। নাইম সরকার,
Yes, sir. পরে অমিত হাসান প্রান্ত, Yes, sir. তুষার রায়, Yes, sir. শারমিন রহমান, Yes, sir. মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম আছো? ইব্রাহিমকে দেখতে পাচ্ছি না। রিফাত জাহান, Yes, sir. সাইফুল ইসলাম, 119 সাইফুল ইসলাম, তাসনিম কবির নিশা, Yes, sir. পর ইয়াকুব হাসান, Yes, sir. পর দেওয়ান আশিকুর রহমান, Yes, sir. তনিম আক্তার, Present, sir. ফাইনালি মিনহাস পাঠান, Yes, sir. আর উম্মে হাবিবা জাহান। Yes, sir. ওকে, ঠিক আছে। অ্যাবসেন্ট কে কে আমি আরেকবার বলতেছি। সাইফুল ইসলাম, ইব্রাহিম, তারপর ফারহান হাসান শিকদার, তারপর ইকবাল হোসেন, এই কজন। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার আমি আমার রুল স্যার 0917 ছিল না স্যার। গত উইকে স্যার মঙ্গলবার ল্যাপটপ করা হয় না স্যার, আমাদের কনফ্লিক্ট ছিল স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তোমাকে বলছিলাম বলছিলাম। স্যার। ঠিক আছে। স্যার আমারটাও স্যার বলা হয়েছিল স্যার কনফ্লিক্ট স্যার মঙ্গলবারের। তোমার নাম যেন কি? স্যার সাদনান সাইদ স্যার। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তোমরা দুজন ইয়ে ছিলা, মানে ইরেগুলার ব্যাচের ছিলা, বলছিলা কনফ্লিক্টের কথা। জি জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে 3টায়। আর ল্যাব রিপোর্ট কিন্তু, হ্যাঁ ল্যাব রিপোর্ট কিন্তু হচ্ছে এই দুইটা আগামী সপ্তাহের জন্য দিতে হচ্ছে, বুঝছো? Yes, sir. Okay, ঠিক আছে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. আসসালাম। Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir.